পাহাড়ি ঢলের পানি প্রবেশ কমতে শুরু করেছে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায়। তবে দুর্ভোগ কমছে না দুর্গতদের। উজানের পানি বিভিন্ন নদ নদী হয়ে বইছে ভাটির দিকে। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের ১৯টি ইউনিয়নের ৮০টি গ্রাম জলমগ্ন। দর্শা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। শেরপুরে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারশী নদীর ভাঙা বাঁধ দিয়ে ৩ দিন ধরে পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জেলা শেরপুরের ৪টি পাহাড়ি নদী উজানের পানি কমতে শুরু করলেও ভাটি এলাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। নতুন করে বন্যার পানি ঢুকতে শুরু করেছে শেরপুর সদর ও নকলা উপজেলার ১০টি ইউনিয়নে। এ নিয়ে জেলার ৫টি উপজেলার ৩৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী অবস্থায় দুর্ভোগে পড়েছে প্রায় ২ লাখ মানুষ। এদিকে নানিতাবাড়ি, ঝিনাইগাতি ও নকলায় বন্যার পানিতে ডুবে ২ ভাই সহ এ পর্যন্ত মারা গেছে ৮ জন। এদিকে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চললেও পানির প্রবল স্রোত আর পর্যাপ্ত নৌযানের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার নির্মাঞ্চল ডুবে গেছে। ভেঙে গেছে জারিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। এতে কংসপাড়ের ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। ডুবে গেছে রেল লাইনও। দুর্গাপুর, পূর্বদলা ও কলমাকান্দা সদরের প্রায় ১.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পূর্বদলা উপজেলার নাটেরকোনা গ্রামে জারিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ ফসলি জমি ডুবিয়ে দেয় কংসের পানি। গত ২ দিনে ভারী বৃষ্টি না থাকায় ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও দুবহরায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে ২ উপজেলায় এখনও পানিবন্দী প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ। দুবহরা উপজেলার প্লাবিত ৭টি ইউনিয়নের মধ্যে এখনও ৩টি ইউনিয়নের ১০,০০০ পরিবার পানিবন্দী। ঘরবাড়ি, রাস্তাঘাট, মাছের খামার, ফসলের মাঠ তলিয়ে থাকায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বিভিন্ন পরিবার। ফলে গবাদি পশু, গোখাদ্য এবং নিজেদের খাবারে মহাবিপাকে তারা। এদিকে হালুয়াঘাট উপজেলার প্লাবিত ১২টি ইউনিয়নের মধ্যে সদর, কৈচাপুর ও নড়াইল এই ৩টি ইউনিয়নের মধ্যে প্রায় ১০,০০০ পরিবার পানিবন্দী। প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের জন্য এ পর্যন্ত ২ উপজেলায় ১০ টন চাল ও নগদ ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আনিসুর রহমান। জি ধন্যবাদ। আপনি জানেন যে গত কয়েকদিনে কিন্তু নেত্রকোনার বন্যা পরিস্থিতি খুব ভয়ানক পরিস্থিতি দেখা দিয়েছে। আপনার গতকাল কিন্তু দুর্গাপুর এবং কলমাকান্দা, পূর্বদলা সহ বেশ কিছু এলাকায় প্লাবিত হয়েছে, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তার মধ্যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলমাকান্দা উপজেলার কয়রা পূর্বপাড়া একটি গ্রামের উঠোনে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িতে কিন্তু উঠোনে পানি প্রবেশ করেছে এবং তাদের বাড়িঘরে। এই গ্রামের কিন্তু প্রায় অনেক বাড়িতে আমি গিয়েছি, যে দেখে এসেছি যে আসলে অনেকের বাড়িতে এবং ঘরের ভিতরে পানি প্রবেশ করেছে। তাদের রান্না খাওয়া থেকে শুরু করে অনেক সমস্যা হচ্ছে। তাদের গরু ছাগল সহ অর্থাৎ গোখাদ্য এবং তাদের রান্না খাওয়া সহ অনেক সমস্যা হচ্ছে। আমি এই যে বাড়ির একজন বাসিন্দা আছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনাদের কি সমস্যা হচ্ছে এখানে? আমাদের সমস্যা হচ্ছে এখন পানি অনেকগুলা বাড়তেছে, আমাদের খাওয়া খাদ্য বন্ধ, আমাদের শুকনা খাদ্য খাইতে হইতেছে, এগুলা হইতেছে। আচ্ছা, ঠিক আছে। আপনি শুনলেন। আর এছাড়া যে সরকারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে যে সরকারিভাবে ত্রাণ দেওয়া হচ্ছে, সেই জায়গায় কিন্তু আমরা অনেক এলাকা ঘুরেছি, আসলে সেভাবে কিন্তু কোথাও তারা ত্রাণ পাচ্ছে না বলে অনেকে ভুক্তভোগী, তারা বন্যা কবলিত এলাকার মানুষ অভিযোগ করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। আনিসুর রহমান, আপনাকে ধন্যবাদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা আজ তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। একনেক চেয়ারপারসন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন। সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কি ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। এ সময় ইলেকট্রনিক মিডিয়া কোনো কিছুই প্রচার করেনি বলেও মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা আরও জানান, সকল পক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। এ সময় তিনি আরও বলেন, সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে না সেসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। ওয়েস বোর্ড সহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। আমাদের আন্দোলনের সময় ইলেকট্রনিক মিডিয়ার যে শাটডাউনের যে সময়টা ছিল, আমরা কিন্তু ওই ভূমিকাটা দেখেছি যে ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি, আর কি তথ্য প্রচার করা হয়েছে ওইটাও দেশের মানুষ দেখেছে। এখন এই ঘটনার আসলে জবাবদিহিটা করবে কে, দায়িত্বটা নেবে কে, সেই জায়গা থেকে আমরা সামনের দিকে আসলে তাকাতে চাই যে আমাদের সামনের দিনগুলোতে আমাদের কিভাবে সাংবাদিকতাকে আমরা আরও পেশাদারিত্বের একটা জায়গায় নিতে পারি, এবং যাতে আমাদের তরুণরা, মেধাবীরা আগ্রহী হয়। আমাদের তরুণদের মধ্যে কিন্তু সাংবাদিকতায় আসার প্রবণতা দিন থেকে দিন কমতেছে, আগ্রহ কমতেছে, এবং এই পেশার প্রতি আসলে একটা হতাশা কাজ করতেছে। কারণ এই পেশাটাকে যেই মর্যাদার সহিত একসময় দেখা হইতো, ভাবা হইতো সমাজে, এবং যেই ভাবা হইতো যে একটা রাজনৈতিক দায়িত্ব হিসেবেও ভাবা হইতো, মানুষ নিজেকে বুঝতে পারতো, কিন্তু সেই জায়গাটা এখন কিন্তু কমে এসেছে আর কি। তো সেই যে জিনিসগুলো আমরা চেষ্টা করব সকলে মিলে একটা সমাধানে যাওয়ার, এবং আমরা যে মুক্ত গণমাধ্যমের কথা বলতেছি, সেই মুক্ত গণমাধ্যমের জন্য অবশ্যই সাংবাদিকদের পেশাদারিত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার। সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি। রবিবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিকেলে তার বাসায় তল্লাশি চালায় ডিবি। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটকের তথ্য জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। আজ তাদের আদালতে তোলার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নয়, শেখ হাসিনা মাফিয়াদের গডমাদার ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ডেঙ্গুর সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি কথা বলেন। পতনের পরেও শেখ হাসিনা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে রিজভী বলেন, আওয়ামী লীগ যদি আবার পুনর্বাসন হয় তাহলে এদেশে মানুষ বসবাস করতে পারবে না। প্রধানমন্ত্রী ছিলেন না মাফিয়া আমরা যে বলি, উনি তো ছিলেন মাফিয়াদের গডফাদার, বা আমরা বলতে পারি গডমাদার। কিন্তু যারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে এবং তার শুভদৃষ্টি নেওয়ার জন্য যারা বিরোধী দলকে দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে, তারা যদি আজকে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসানো হয়, তারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হয়, তাহলে সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল হয়ে যাবে। কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ দেওয়ার কথা বলেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। রাজুক ভবনে বিশ্ব বসতি দিবস 2024 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। গণপূর্ত উপদেষ্টা বলেন, নগর উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা নিতে চাইলে এখনই করা উচিত। সংস্কারটা শুরু করে দিয়ে যাব, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং সেখানে ব্যাপক পরিবর্তন লাগবে আমাদের মাইন্ডসেটের, আমাদের মন্ত্রণালয়গুলোর এবং আমাদের প্রতিষ্ঠানগুলো রাজুক সহ। আমাদের এই চিন্তা কাজ এগুলোর মধ্যে দিয়ে অনেক ফ্যাসিলিটিস কিন্তু ধরে রাখা হয়েছে, যেমন এই কোটা সেই কোটা, কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব, কোটার কারণে আমরা অতগুলা করব। সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? মানবাধিকার কর্মী গ্রেটা থানবার্গের কথা আমরা জানি। আমাদের এখানে হাজার হাজার থানবার্গ তৈরি হয়েছেন যারা বাংলাদেশ বদলে দেওয়ার জন্য কাজ করছেন। আমরা তাদের পাশে দাঁড়ানো দরকার।
কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামের প্রায় ৩০০ পরিবার ২ মাসের বেশি সময় পানিবন্দী থাকায় দেখা দিয়েছে চর্মরোগ। বসতঘর ডুবে যাওয়ায় অনেকেই প্রায় ২ মাস বাড়ি ছাড়া। খাদ্য সংকটের পাশাপাশি গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। উপজেলা প্রশাসন বা ইউনিয়ন পরিষদ থেকে পানি নিষ্কাশনের কোনো পদক্ষেপ না নেওয়ায় জীবন জীবিকা হয়ে পড়েছে স্থবির। প্রতিনিধি লিপু খন্দকারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রাম, যে গ্রামে প্রায় ৩০০ পরিবার ২ মাসের অধিক সময় পানিবন্দী থাকায় জীবন জীবিকা হয়ে পড়েছে অচল। তীব্র হয়ে উঠেছে খাদ্য সংকটের পাশাপাশি সুপেয় পানির অভাব। দীর্ঘদিন জলাবদ্ধতা থাকায় অধিকাংশ পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে মানবেতর জীবনযাপন করছেন। গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে পড়েছেন বিপাকে। ভুক্তভোগীরা জানান তাদের মানবেতর জীবনযাপনের কথা। এবার পানিতে দেখতে আপনারা দেখতে দেন, আমি দেখতে দেখেন আমার সর্বনাশ হয়ে গেছে। আমি এই দুর্যোগ কিভাবে কাটিয়ে উঠবো? আমরাই কি খাবার, গরুর কি খাবার দেবো? ধান যদি না হয় তো আমরা কি খাবার? আমরা চাষি লোক। চেয়ারম্যান আমার কাছে পর্যন্ত আসি নাই, মেম্বার ডাকেছে, সে এমন একটা গুরুত্ব নেয় না। এদিকে টিউবওয়েল ডুবে যাওয়ায় সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। এছাড়া গোয়ালঘর ও উঠানে পানি হওয়ায় গবাদি পশু ও হাঁস মুরগি রাস্তার পাশে অথবা অন্যত্র সরিয়ে রাখতে হচ্ছে। চর্মরোগে আক্রান্ত হচ্ছে অনেকে। নোংরা পানি খাইছি, পায় গা হয়ে গেছে, চুলির ভিতরে পানি একক তো রান্না করি, কি কষ্টে রান্না করি আমরা। স্থানীয়রা বলছেন এই এলাকার পানি খালের মাধ্যমে নদীতে চলে যেত, কিন্তু অবৈধভাবে খাল দখল ও স্থাপনা নির্মাণের কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা। প্রভাবশালী এরা এই খালটাকে বন্ধ করে দিয়ে বাড়ি করছে এবং পুকুর করছে, মাছ চাষ করে, পানি বেরোনোর মতো কোনো ব্যবস্থা নেই। কালামুল্লার বাড়ি থেকে জোতপাড়া কলম মাস্টারের বাড়ি পর্যন্ত একটা খাল ছিল, আবার ফকিরতলা থেকে গড়াই নদীতে পানি দেওয়ার খাল ছিল। এই দুইটা খালের এপার ওপার বাঁধ নির্মাণ করে প্রভাবশালী লোকেরা বাঁধ নির্মাণ করে এখানে মাছ চাষ করার কারণে পানি আটকে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে ইতোমধ্যে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার বরাবর আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন এলাকাবাসী। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে রয়েছে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইজিপি আরও বলেন, গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে আনসার মোতায়েন রয়েছে। মঙ্গলবার থেকে সব পূজা মণ্ডপে আনসার মোতায়েন হবে। এছাড়া পুলিশের অন্যান্য টহল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপর চালায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের মোবাইল টিম সহ স্ট্রাইকিং ফোর্স তারা সব জায়গায় কাছাকাছি দূরত্বে রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, আনসারি বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে, তারাও কিন্তু 24/7 কাজ করছে। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েট শের বাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র ছিলেন আবরার। আজ আবরার ফাহাদ হত্যার 5 বছর। আবরারের একমাত্র ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটে যন্ত্রকৌশলের 2য় বর্ষের শিক্ষার্থী। আবরারের মা রোকেয়া খাতুন বলেন, ছেলের হত্যা মামলার রায় হয়েছে, আসামিদের ফাঁসির আদেশ হয়েছে। কেউ কেউ পলাতক রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার এবং আসামিদের দ্রুত ফাঁসি কার্যকরের জোর দাবি জানান তিনি। এখন যদি এই রায় কার্যকরী করতে হয়, আর যে 3 জন পলাতক তাদেরকে ধরে আইনের আওতায় এনে, আমি চাই এদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন ধরা হয় এবং আইনের আওতায় এনে এদেরও যেন রায় কার্যকরী করা হয়।